হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো এবং সবাই খুব ভালোভাবে এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছো। সর্বপ্রথম সকলকে হ্যাপি নিউ ইয়ার। আশা করি সবার এই নিউ ইয়ারটা 2025টা খুবই ভালো কাটবে। আর যেহেতু এক্সাম হতে চলেছে এপ্রিল মাসেই, তোমরা কিন্তু সময়টা একদমই নষ্ট করবে না। এই সময়টা কাজে লাগাও, কারণ এখনই কিন্তু সময়, এই যে এখনই সময় এটা কাজে লাগানো, ফিউচারটা গড়ে তোলা, তোমাদের স্বপ্ন শিক্ষক হওয়ার যে স্বপ্নটা রয়েছে সেই স্বপ্নটা পূরণ করার। তার জন্য তোমরা কিন্তু একদমই সময় নষ্ট করবে না। সময় নষ্ট না করে এই সময়টা দিন রাত এক করে তোমরা পড়াশোনা করো, প্র্যাকটিস করো, মক টেস্ট দাও, কারণ এটাই কিন্তু আসল সময়টা। এনিওয়ে, আজকে আমি সুস্মিতা, আমি তোমাদের জন্য সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থেকে ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে এসেছি। তোমরা সবাই জানো আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের জন্য চাণক্য ব্যাচ লঞ্চ করেছি, যেটার মধ্যে তোমরা অনলাইন ক্লাস পেয়ে যাচ্ছ, অনলাইন কনসেপ্ট ক্লাস পেয়ে যাচ্ছ, যেটার মধ্যে কনসেপ্টটা ডিটেল ডিসকাশন করা হচ্ছে, প্লাস ওইটার মধ্যে ওয়ান লাইনার পিডিএফ নোটস প্রোভাইড করা হয়েছে এবং ফুল লেন্থের মক টেস্ট। আমরা এটা তো পাবেই। এখন আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের জন্য ইউটিউবের মধ্যে চাণক্য ইউটিউব ব্যাচের মধ্যে 7000 এমসিকিউ সিরিজ নিয়ে এসেছি। এই সিরিজের মধ্যে তোমরা সিডিপি থেকে, হিস্ট্রি থেকে, জিওগ্রাফি থেকে, পলিটি থেকে, ইংলিশ থেকে, বেঙ্গলি থেকে, প্রতিটা সাবজেক্ট থেকে তোমরা মোস্ট ইম্পর্টেন্ট 7000 এমসিকিউ সিরিজ তোমরা পেয়ে যাবে প্রতিটা সাবজেক্ট থেকে। তো এই সিরিজটা স্টার্ট করেছি, যেটা তোমরা আগে হিস্ট্রি, জিওগ্রাফি, সিডিপি, বেঙ্গলি গ্রামার এই ক্লাসগুলি তো দেখেছো। তো আজকে নিয়ে এসেছি আমি তোমাদের জন্য সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ থেকে এমসিকিউ। তো আজকে হলো পলিটি থেকে প্র্যাকটিস সেট 1। ওকে, তো এই যে চাণক্য ব্যাচের মধ্যে কনসেপ্ট ক্লাস তো তোমরা চাণক্য ব্যাচে পেয়ে যাচ্ছ, যেটা দ্য সাকসেস মাস্টার অ্যাপের মধ্যে রয়েছে। সেখানে তোমরা কনসেপ্টটা পেয়ে যাচ্ছ, ওয়ান লাইনার পেয়ে যাচ্ছ, সেখানে পিডিএফ নোটস পেয়ে যাচ্ছ, মক টেস্টও তোমরা পেয়ে যাচ্ছ। আর এখানে তোমরা পেয়ে যাবে 7000 এমসিকিউ সিরিজ, অর্থাৎ ফুল একটা প্যাকেজ তোমরা পেয়ে যাবে এই চাণক্য ব্যাচের। আর অনেকেই তোমরা বলেছো সেই পেইড কোর্সের মধ্যে এগুলি পিডিএফ থাকবে কিনা, তোমাদের বলে দিই, আমরা যে ইউটিউবে এগুলি করাচ্ছি 7000 এমসিকিউ সিরিজের যে প্রতিটা ক্লাসের পিডিএফ তোমরা পেইড কোর্সের মধ্যে পেয়ে যাবে, সেখানের মধ্যে আমরা ইনক্লুড করে দেবো, সেই পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। তো তোমাদের পিডিএফের জন্য একদমই চিন্তা করতে লাগবে না, সেটা দ্য সাকসেস মাস্টার অ্যাপে চাণক্য ব্যাচের মধ্যে এই পিডিএফগুলো আমরা ইনক্লুড করে দেবো। সো ডোন্ট ওয়ারি। এখন তাহলে দেরি না করে আজকের মেইন ক্লাসটা আমি শুরু করছি। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। সো 1 নম্বর এমসিকিউতে রয়েছে, কোন পরিকল্পনা অনুযায়ী গণপরিষদ গঠিত হয়? যে কোন পরিকল্পনাটা অনুযায়ী গণপরিষদ গঠিত হয়, এটা হবে ক্যাবিনেট মিশনের পরিকল্পনা। ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী গণপরিষদ গঠিত হয়। তো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। আর এইটা কিন্তু আমরা কনসেপ্ট ক্লাসের মধ্যে অলরেডি দেখেছি, যারা কনসেপ্ট ক্লাস দেখেছো তোমরা কিন্তু এটা দেখে নিতে পারো। তাহলে আশা করি তোমরা এটা আনসার করতে পেরেছো যারা কনসেপ্ট ক্লাসটা ভালো করে দেখেছো। 1947 টু 1952 এই সময়কালে ভারতের কেন্দ্রীয় আইনসভার দায়িত্ব কে পালন করেন? যে 1947 থেকে 1952 এই যে সময়টা, এই সময়কালের মধ্যে ভারতের কেন্দ্রীয় আইনসভার দায়িত্ব কে পালন করে থাকেন? সেটা হবে গণপরিষদ। কি হবে? গণপরিষদ। ওই সময়ের মধ্যে ভারতীয় কেন্দ্রীয় আইনসভার দায়িত্ব গণপরিষদ পালন করেছিলেন। অপশন নাম্বার বি হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 3 নম্বরে, ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী কতজন সদস্য নিয়ে গণপরিষদ গঠিত হয়? 389। কতজন হবে? 389। ওকে, 389 জন। অপশন নাম্বার ডি। 4 নম্বরে রয়েছে, গণপরিষদের গঠন সম্পর্কে নিচের কোনটি সঠিক? যে গণপরিষদের যে গঠন, কীভাবে গঠন করা হয় বা কোন সংস্থার অ্যাকর্ডিং, এটা সম্পর্কে নিচের কোনটি সঠিক হবে? মনোনীত সংস্থা, নির্বাচিত সংস্থা, আংশিকভাবে নির্বাচিত এবং আংশিকভাবে মনোনীত হয়, এগুলি কোনোটি নয়। সো কারেক্ট আনসারটা হবে অপশান সি, আংশিকভাবে নির্বাচিত এবং আংশিকভাবে মনোনীত হয়। যে গণপরিষদ কীভাবে গঠিত হয়? গণপরিষদ যে কিছু নির্বাচিত হয় এবং কিছু মনোনীত হয়, তার একটা মিক্সড হয়ে গণপরিষদটা গঠন করা হয়। তো এখানে অপশন নাম্বার সি হবে সঠিক। অপশন নাম্বার সি। 5 নম্বরে রয়েছে, গণপরিষদে কতজন সদস্য নির্বাচিত ছিল? গণপরিষদের মধ্যে কতজন সদস্য নির্বাচিত ছিল? 296। অপশন নাম্বার বি 296 জন। 6 নম্বরে রয়েছে, গণপরিষদে মনোনীত সদস্য সংখ্যা। আর গণপরিষদে মনোনীত সদস্য সংখ্যা হলো 93 জন। কত হবে? 93 জন। কারণ গণপরিষদটা যে গঠন করা হয়, কিছু নির্বাচিত করা হয়, কিছু মনোনীত করা হয়। তো নির্বাচিত করা হয় 296 আর মনোনীত হলো 93। তাদেরকে নিয়ে গণপরিষদটা গঠিত হয়। 7 নম্বর,
চিফ কমিশনার শাসিত 4টি প্রদেশ থেকে কতজন গণপরিষদে নির্বাচিত হয়? যে চিফ কমিশনার শাসিত থেকে 4টি প্রদেশ থেকে কতজন গণপরিষদে নির্বাচিত হয়? 4 জন হয়। কতজন হয়? 4 জন। এই 4 জন কি হয়? যে জনপরিষদের মধ্যে নির্বাচিত হয়। চিফ কমিশনার শাসিত 4টি প্রদেশ থেকে 4 জন সদস্য গণপরিষদে নির্বাচিত হয়। 4 জন গণপরিষদে নির্বাচিত হয়। অপশন নাম্বার সি। 8 নম্বরে রয়েছে 11টি ব্রিটিশ শাসিত প্রদেশ থেকে কতজন সদস্য গণপরিষদে নির্বাচিত হয়? যে 11টি ব্রিটিশ শাসিত প্রদেশ থেকে কতজন সদস্য গণপরিষদে নির্বাচিত হয়? সেটা হবে 292 জন। কত হবে? 292 জন। অপশন নাম্বার বি। তো এখানেও বলা হয়েছে কতজন সদস্য? 292 জন গণপরিষদে নির্বাচিত হয়। কোথায় থেকে? 11টি ব্রিটিশ শাসিত প্রদেশ থেকে। 9 নম্বর, নিচের কোন সম্প্রদায়ের মধ্যে গণপরিষদের আইন আসন বন্টন করা হয়? নিচে যেখান থেকে কোন সম্প্রদায়, মুসলিম, শিখ, সাধারণ, উপরে সবগুলি, কোন সম্প্রদায়ের মধ্যে গণপরিষদের যে আসনটা সেটা বন্টন করা হয় সেটা কি হবে? সেটা কারেক্ট আনসারটা হবে উপরে সবগুলি। কারণ মুসলিম সম্প্রদায়, শিখ সম্প্রদায় বা সাধারণ সম্প্রদায়ের মধ্যে গণপরিষদের আসন বন্টন করা হয়। সো অপশন নাম্বার ডি। 10 নম্বর, গণপরিষদের আসন বিভাজনের 292টির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তো এখান থেকে কোনটা সঠিক হবে? কি কি রয়েছে? সাধারণ আসন 210টি, এটা কারেক্ট। মুসলমানের আসন হলো 78টি, এটাও কারেক্ট। শিখদের আসন হলো 4টি, অর্থাৎ উপরে সবগুলি। অপশন নাম্বার ডি, উপরে সবগুলি। ওকে, সো উপরে সবগুলি হবে এখানে কারেক্ট আনসার। আর এই কোশ্চেনটা দেখো আমরা কিন্তু অনেকভাবে জেনে নিলাম গণপরিষদের আসন বিভাজনে যে কতটি, 292টি। এই 292টির মধ্যে কোনটি কোনটি হবে? সাধারণ আসনের জন্য থাকে 210টি, মুসলমানের আসনের জন্য থাকে যে 78টি, তারপর থেকে আর শিখদের থাকে 4টি, আর টোটাল হলো 292টি। তো একটা কোশ্চেন থেকেই দেখো আমরা কয়রকমভাবে জেনে নিলাম। ওকে, সো 10 নম্বর কোশ্চেন আনসারটা হবে অপশন নাম্বার ডি, উপরে সবগুলি। সাধারণ আসন থাকে কয়টি? থাকে সাধারণ আসন থাকে 210টি, মুসলমানদের জন্য 78টি, শিখদের জন্য 4টি, টোটাল 292টি। কিসের? গণপরিষদের শাসন বিভাজনের যে এতটি সিট রয়েছে। ওকে, নেক্সট 11 নম্বর, গণপরিষদের নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? গণপরিষদের যে নির্বাচনটা রয়েছে সেটা অনুষ্ঠিত হয় জুলাই আগস্টের মধ্যে 1946 খ্রিস্টাব্দে। ওকে, জুলাই আগস্টে 1946 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল গণপরিষদের যে নির্বাচনটা, সেটা জুলাই থেকে আগস্টের মধ্যে 1946 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল। সো অপশন নাম্বার এ। 12 নম্বর, গণপরিষদের নির্বাচনে জাতীয় কংগ্রেস কয়টি আসনে জয়ী হয়েছিল? গণপরিষদের নির্বাচনে জাতীয় কংগ্রেস যে কয়টি আসনে? 208টি আসনে জয়ী হয়েছিল। অপশন নাম্বার সি, 208টি আসন। 13 নম্বর, গণপরিষদের নির্বাচনে মুসলিম লীগ কয়টি আসনে জয়ী হয়েছিল? গণপরিষদের নির্বাচনে মুসলিম লীগ কয়টি আসনে জয়ী হয়েছিল? সো কারেক্ট আনসার হবে 73টি। অপশন নাম্বার বি, 73। 14, গণপরিষদের নির্বাচনে ছোট দল সমূহ এবং নির্দল কয়টি আসনে জয়ী হয়েছিল? 15টি। কয়টি হবে? 15টি। অপশন নাম্বার এ, 15টি। কোশ্চেন নাম্বার 15, গণপরিষদের প্রথম অধিবেশনে কতদিন চলেছিল? যে গণপরিষদের প্রথম যে অধিবেশনটা হয়েছিল সেটা যে কতদিন চলেছিল সেটা যে কি হবে? 9 থেকে 10, মানে 9 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে, 9 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দ মধ্যে চলেছে। মানে গণপরিষদের প্রথম অধিবেশনটা 9 থেকে 11, মানে 9, 10, 11, 3 দিন চলেছিল। কত খ্রিস্টাব্দে? 1946 খ্রিস্টাব্দে। সব অপশন নাম্বার এ। 16 নম্বরে হবে কতজন সদস্য গণপরিষদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিল? 211 জন। 211 জন সদস্য গণপরিষদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিল। 17 নম্বরে রয়েছে ভারতের জাতীয় সঙ্গীত কবে গণপরিষদের দ্বারা গৃহীত হয়? ভারতের জাতীয় সঙ্গীত 24শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে গণপরিষদের দ্বারা গৃহীত হয়। সো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, সো আশা করি তোমাদের বুঝতে পারছো, তোমাদের কোনো ডাউট নেই। যদি ডাউট থেকে থাকে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টের উপর নির্ভর করেই কিন্তু আমরা ক্লাস নিয়ে আসবো। তো তোমাদের যেই টপিকটা দরকার, যে ক্লাসটা দরকার, কমেন্ট করে জানাবে। তো কমেন্ট করে তোমরা জানালেই কিন্তু আমরা অনেকটাই খুশি হই, আমরা অনেকটাই মোটিভেটেড ফিল করি। তো কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে, ভালো লাগছে কিনা সেটাও জানাবে, কোন টপিক চাই সেটাও জানাবে। তোমাদের ডিমান্ড অনুসারেই কিন্তু আমরা ক্লাস নিয়ে আসবো, কারণ তোমরাই কিন্তু ডিমান্ড করেছিলে তোমাদের পেইড ক্লাস, অনলাইন ক্লাসের প্রয়োজন। তার জন্য তোমাদের জন্য আমরা অনলাইন ক্লাসও নিয়ে এসেছি।
এসেছি, যেটা হলো চাণক্য ব্যাচ। যারা চাণক্য ব্যাচ নিয়েছো বা যারা নেবে, তোমরা কিন্তু যেই ক্লাসগুলি, কনসেপ্ট ক্লাসগুলি তো সেখানেই পেয়ে যাবে, ওয়ানলাইনার পেয়ে যাবে, পিডিএফ নোটস পেয়ে যাবে, আর সেখানে ফুল লেন্থ মক টেস্ট তো আছেই। আর এখানে আমরা কিন্তু প্র্যাকটিস চলছে, কি চলছে, চাণক্য ইউটিউব ব্যাচের মধ্যে প্র্যাকটিস চলছে 7000 MCQ সিরিজের। আর এই যে ভিডিওগুলি, এই ক্লাসগুলি যে পিডিএফ রয়েছে সেগুলি কিন্তু চাণক্য ব্যাচের মধ্যে ইনক্লুড থাকবে। তো যারা যারা কোর্সটা নেবে বা নিয়েছো, তোমরা কিন্তু সেখানে এই পিডিএফগুলো পেয়ে যাবে। এনিওয়ে বাকি ডিটেলস আমি পরে বলে দিচ্ছি, আগে ক্লাসটা করে নিই, তারপর বাকি ডিটেলস আমি এক এক করে বলে দেবো। সো ডোন্ট ওয়ারি। এনিওয়ে 18 নাম্বার, গণপরিষদের সর্বমোট কয়টি অধিবেশন ছিল? গণপরিষদের সর্বমোট কয়টি অধিবেশন ছিল? সেটা ছিল 11টি। কয়টি? 11টি। অপশন নম্বরে 11টি। 19 নম্বরে রয়েছে গণপরিষদের 11তম অধিবেশন কবে হয়েছিল? গণপরিষদের 11তম যে অধিবেশনটা সেটা কবে হয়েছিল? সেটা হয়েছিল 14 থেকে 26 নভেম্বর 1949 খ্রিস্টাব্দে। সো অপশন নাম্বার এ। 20, গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে বসে? গণপরিষদের সর্বশেষ যে অধিবেশনটা হয়েছিল সেটা কবে হয়েছিল? সেটা হয়েছিল 24 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। গণপরিষদের সর্বশেষ অধিবেশন বসেছিল। অপশন নাম্বার সি। 21 রয়েছে ডোমিনিয়ন পার্লামেন্ট হিসাবে গণপরিষদ কবে কাজ শুরু করে? ডোমিনিয়ন পার্লামেন্ট হিসাবে গণপরিষদ কবে কাজটা শুরু করেন? তো সেটা হবে 17 নভেম্বর 1947 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার এ। 22, গণপরিষদ খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? গণপরিষদে খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। অপশন নাম্বার সি, ডক্টর বি.আর. আম্বেদকর। 23 রয়েছে গণপরিষদের খসড়া কমিটি কতজন সদস্য? যে সদস্য কতজন ছিলেন? গণপরিষদে যে একটা খসড়া কমিটি ছিল, কি কমিটি? খসড়া কমিটি। এই খসড়া কমিটির কতজন সদস্য ছিলেন? 7 জন, 8 জন, 9 জন, 10 জন, কতজন হবে? তো সেটা কি হবে? সেটা ছিল 7 জন। অপশন নাম্বারে 7 জন। গণপরিষদে একটা কমিটি ছিল, সেটা হলো খসড়া কমিটি। এই খসড়া কমিটির সদস্য হলো টোটাল 7 জন। কতজন? 7 জন। 24, গণপরিষদের খসড়া কমিটি কবে গঠিত হয়েছিল? গণপরিষদের যে খসড়া কমিটিটা সেটা কবে গঠিত হয়েছিল? সেটা গঠিত হয়েছিল 28 অগস্ট 1947 খ্রিস্টাব্দে। 28 অগস্ট 1947 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার ডি। 25 নম্বরে রয়েছে খসড়া সংবিধান রচনা করতে খসড়া কমিটি কতদিন সময় লেগেছিল? খসড়া যে সংবিধানটা সেটা রচনা করার জন্য খসড়া যে কমিটি রয়েছে তাদের কতদিন সময় লেগেছিল? তাদের সময় লেগেছিল 141 দিন, 141 days। অপশন নাম্বার এ। 26, ভারত বিভাজনের পর গণপরিষদের সদস্য সংখ্যা কতজন ছিল? ভারত যখন বিভাজন হয়েছে তারপর গণপরিষদের সদস্য সংখ্যা কতজন ছিল? সেটা ছিল 299 জন। অপশন নাম্বার এ, 299 জন। 27, ভারত বিভাজনের পর গণপরিষদে ব্রিটিশ ভারত ও চিফ কমিশনার শাসিত প্রদেশ থেকে 296 জন সদস্য হ্রাস পেয়ে কত হয়? যে 296 জন সদস্য থেকে কমে আরও কতজন হয়েছিল? সেটা কত হয়েছিল? সেটা হয়েছিল যে 229 জন। কতজন? 229 জন। অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। 28 নম্বরে রয়েছে ভারতের সংবিধান কে প্রণয়ন করেন? ভারতের যে সংবিধানটা রয়েছে সেটা কে প্রণয়ন করেন? সেটা হবে গণপরিষদ। গণপরিষদ ভারতের সংবিধানকে প্রণয়ন করেছে। অপশন নাম্বার বি। 29, ভারতের সংবিধানের জনককে? ভারতের যে সংবিধানের জনককে অথবা ভারতের সংবিধানের প্রধান কারিগরকে? ভারতের সংবিধানের প্রধান কারিগর বা সংবিধানের জনক কে? সেটা কে হবে? সে হবে ডক্টর বি.আর. আম্বেদকর। অপশন নাম্বার সি, ডক্টর বি.আর. আম্বেদকর। 30 নম্বর, সংবিধান রচনা করতে গণপরিষদের কতদিন সময় লেগেছিল? সংবিধানটা রচনা করার জন্য গণপরিষদের সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। কত? 2 বছর 11 মাস 18 দিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অপশন নাম্বার বি। 31, গণপরিষদে কবে ভারতের সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ করে? গণপরিষদ যে কবে ভারতের যে সংবিধান রয়েছে সেটা গ্রহণ করে ও বিধিবদ্ধ করে সেটা করেছিল 26 নভেম্বর 1949 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার এ, 26 নভেম্বর 1949 খ্রিস্টাব্দে গণপরিষদ ভারতের যে সংবিধানটা রয়েছে সেটা গ্রহণ করেছে এবং সেটাকে বিধিবদ্ধ করেছে। সো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 32 নম্বর, ভারতের সংবিধান কবে চালু হয়? ভারতের যে সংবিধানটা রয়েছে সেটা কবে চালু হয়? সেটা চালু হয় 26শে জানুয়ারি। কবে? 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার বি, 26 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। সো অপশন নাম্বার বি হবে এখানে কারেক্ট আনসার। 33 রয়েছে
খসড়া সংবিধানে কয়টি ধারা ও তফসিল ছিল? যে খসড়া সংবিধানে, ভালোভাবে কোশ্চেনটা পড়ে কিন্তু আনসার করতে লাগবে। এখানে কি বলল? খসড়া সংবিধানে কয়টি ধারা ও তফসিল ছিল? তো এটা হবে ৩১৫টি ধারা এবং ১৩টি তফসিল। কয়টি হবে? ৩১৫টি ধারা এবং ১৩টি তফসিল। কিসের ক্ষেত্রে? খসড়া সংবিধানের ক্ষেত্রে। সো অপশন নাম্বার এ। নেক্সট রয়েছে 34 নম্বরে, মূল সংবিধানে কয়টি ধারা ও তফসিল ছিল? মূল সংবিধানে একদম প্রথমেই যখন সংবিধানটা লিখিত হয়েছিল তখন মূল সংবিধানে কয়টি ধারা ও কয়টি তফসিল ছিল? সেটা হবে ৩৯৫টি ধারা এবং ৮টি তফসিল ছিল। মূল সংবিধানের মধ্যে ৩৯৫টি ধারা ছিল, আর্টিকেল ছিল, আর ৮টি তফসিল অর্থাৎ শিডিউল ছিল। কিন্তু বর্তমানে কিন্তু ১২টা তফসিল রয়েছে। কি, কি রয়েছে, আর্টিকেল কি, কি রয়েছে, পার্ট কি, কি রয়েছে, কয়টা রয়েছে, তফসিল কয়টা রয়েছে বা কি, কি অংশ রয়েছে, এই সবগুলি কিন্তু আমরা কনসেপ্ট ক্লাসের মধ্যে দেখেছি। তো যারা দেখোনি তোমরা দেখে নিতে পারো। চাণক্য ব্যাচের মধ্যে প্রতিটা সাবজেক্টে প্রতিটা টপিকের কনসেপ্ট ক্লাস উইথ ওয়ান লাইনার কোশ্চেন, পিডিএফ নোটস, মক টেস্ট সবটাই কিন্তু সেই ব্যাচের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। আর এখানে কিন্তু প্র্যাকটিস করা হচ্ছে। তো ফুল প্যাকেজটা কিন্তু তোমরা পেয়ে যাবে এই চাণক্য ব্যাচের মধ্যে। তো যারা যারা নিয়েছো তোমরা সেখানে পেয়ে যাবে, যারা যারা নেওনি তোমরা নিয়ে নিতে পারো, সেখানে তোমরা সবগুলি পেয়ে যাবে। কনসেপ্ট ক্লাস, ওয়ান লাইনার কোশ্চেন, পিডিএফ নোটস, মক টেস্ট, এমসিকিউ সিরিজগুলি সবটাই তোমরা পেয়ে যাবে। আর তাছাড়া যাদের তোমাদের হার্ড কপি নোটসের প্রয়োজন হয় তোমরা কিন্তু সেটাও আমাদের সেন্টারে পেয়ে যাবে। তো সেটা নিতে চাইলে সেটাও নিতে পারো। আমাদের এখানে কিন্তু টেট 1, টেট 2 সবগুলো নোটসে অ্যাভেলেবেল রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস। একদম নিউ আপডেটেড ভার্সনের নোটসে অ্যাভেলেবেল রয়েছে। তোমাদের সেই নোটসটা যদি প্রয়োজন হয় তাহলে তোমরা আমাদের সেন্টারে এসে নোটসটা দেখে যদি ভালো লাগে, যদি তোমাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় তবেই তোমরা নোটসটা নিতে পারো। তবে তোমরা যেই নোটসটা নাও না কেন সেটার সাথে তোমরা ফ্রি অফ কস্ট স্পেশাল অনলাইন মক টেস্ট দেওয়ার সুযোগ তোমরা পেয়ে যাবে। তো যারা যারা মক টেস্ট দিতে চাও তোমরা মক টেস্টও দিতে পারো, নোটের সাথে তোমরা মক টেস্টও পেয়ে যাবে। আর তাছাড়া যদি তোমাদের অফলাইন মক টেস্টের সিরিজের প্রয়োজন হয় সেটাও আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। সুপার 30 মক টেস্টের সিরিজ রয়েছে, সেটা নিতে চাইলে সেটাও নিতে পারো, সেটাও অ্যাভেলেবেল রয়েছে। তো তোমাদের যেটাই প্রয়োজন সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। সেই নাম্বারে যোগাযোগ করে তোমরা আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে চলে আসতে পারো। সেখানে এসে নোটসটা দেখো, দেখে যদি ভালো লাগে, তোমাদের যদি পছন্দ হয় তবেই তোমরা নিয়ে যেতে পারো। এনিওয়ে কিভাবে কালেক্ট করবে বা কোথায় থেকে জিনিসটা নেবে সবটাই আমি বলে দেবো। আগে ক্লাসটা সেরে নিই, তারপর এক এক করে বাকি ডিটেলসগুলো আমি বলে দেবো। এখন আমরা দেখে নেব 35 নাম্বার। গণপরিষদের অধ্যক্ষ কে ছিলেন? গণপরিষদের অধ্যক্ষ কে ছিলেন? এই যে ময়বলস্কর। অপশন নাম্বার এ। 36 1949 সালে 26শে নভেম্বর ভারতের সংবিধান স্বাক্ষরের দিন কতজন সদস্য উপস্থিত ছিল এবং সংবিধান স্বাক্ষর করেছিল? সো কারেক্ট অ্যান্সারটা কি হবে? কারেক্ট অ্যান্সারটা হবে 284 জন। 284 জন অপশন নাম্বার এ। 37 নম্বরে রয়েছে গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা কে ছিলেন? গণপরিষদের যে সাংবিধানিক পরামর্শদাতা, সেই পরামর্শদাতারা কে ছিলেন? সেটা হবে বি.এন. রাও। বি.এন. রাও গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা ছিলেন। সো অপশন নাম্বার এ হবে এটার কারেক্ট অ্যান্সার। 38 নম্বর, গণপরিষদের সম্পাদক বা সচিবকে, গণপরিষদের যে সম্পাদক বা সচিব তিনি ছিলেন এইচ.বি.আর. আয়েঙ্গার। এইচ.বি.আর. আয়েঙ্গার। অপশন নাম্বার ডি। 39 নম্বর রয়েছে গণপরিষদের সংবিধানের মুখ্য পাণ্ডুলেখক কে ছিলেন? গণপরিষদের সংবিধানের যে মুখ্য পাণ্ডুলেখক তিনি ছিলেন এস.এন. মুখার্জি। কে ছিলেন? এস.এন. মুখার্জি। অপশন নাম্বার সি। 40 নম্বর, গণপরিষদ হলো আইনবিদের স্বর্গ। গণপরিষদ হলো আইনবিদের স্বর্গ। এই যে কথাটা, এটা কে বলেছেন? এই কথাটা কে বলেছেন? এই যে কথাটা এটা বলেছেন আইভার জেনিংস। আইভার জেনিংস। অপশন নাম্বার সি। 41 নম্বর, আমি গণপরিষদে এসেছিলাম শুধুমাত্র তপশিলীদের সাক্ষরতা করার জন্য। এই কথাটা কে বলেছেন? এই কথাটা বলেছেন ডক্টর বি.আর. আম্বেদকর। যে আমি গণপরিষদে এসেছিলাম শুধুমাত্র তপশিলীদের সাক্ষরতা করার জন্য। এই কথাটা বলেছিলেন কি? ডক্টর বি.আর. আম্বেদকর। অপশন নাম্বার সি, ডক্টর বি.আর. আম্বেদকর। 42 নম্বরে রয়েছে খসড়া কমিটি কবে খসড়া সংবিধান গণপরিষদে পেশ করে? যে খসড়া কমিটি কবে খসড়া সংবিধান গণপরিষদে পেশ করেছিলেন? সেটা হলো 4 নভেম্বর 1948 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার ডি, 4 নভেম্বর 1948 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। 43 নম্বরে রয়েছে প্রস্তাবনা আজ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে? যে প্রস্তাবনা রয়েছে, যেটা প্রস্তাবনা কী কী রয়েছে সেটা ক্লাস তো আমরা দেখেছি। তো সেই প্রস্তাবনাগুলি আজ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে? একবার, 3 বার, 2 বার, 100 বার। সো কারেক্ট আনসারটা হবে একবার। কি হবে? একবার। অপশন নাম্বার এ। 44 কখন প্রস্তাবনা সংশোধিত হয়েছে? প্রস্তাবনাটা কবে সংশোধিত হয়েছে? 1976 খ্রিস্টাব্দে। প্রস্তাবনাটা একবারই সংশোধিত হয়েছে আর সেটাও হয়েছে 1976 খ্রিস্টাব্দে, 1976 খ্রিস্টাব্দে।
45 কোন সংবিধানের দ্বারা প্রস্তাবনা সংশোধিত হয়েছিল, যে কোন সংবিধানের দ্বারা প্রস্তাবনাটা সংশোধিত হয়েছিল, তো সেটা কি হবে, সেটা হবে যে 42তম সংশোধন আইন, 42তম সংশোধন আইন, অপশন নাম্বার এ। 46 42তম সংশোধন আইনের দ্বারা প্রস্তাবনায় কয়টি শব্দ যুক্ত করা হয়, যে 42তম সংবিধান সংশোধন আইনের দ্বারা প্রস্তাবনার মধ্যে তিনটি শব্দ, কয়টি শব্দ, তিনটি শব্দ যুক্ত করা হয়। সেই তিনটা শব্দ কি কি, যেটা আমরা কনসেপ্ট ক্লাসে অলরেডি দেখেছি, তো এখানে আমি রিপিট করছি না, কারণ তোমরা তো সেখানে দেখেছোই। এনিওয়ে নেক্সট রয়েছে 47 নাম্বার। কোন দেশের সংবিধান প্রথম প্রস্তাবনা সহকারে শুরু হয়েছিল, যে কোন দেশের সংবিধানটা প্রথম প্রস্তাবনা সহকারে শুরু হয়েছিল, সো কারেক্ট অ্যান্সারটা হবে মার্কিন সংবিধান। কোন সংবিধান, মার্কিন সংবিধান। 48 নম্বর, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার জনক, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার জনক হলেন জওহরলাল নেহেরু, অপশন নম্বর এ জওহরলাল নেহেরু। 49 নম্বর, কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হলো সংবিধানের অংশ, যে কোন মামলাটার মধ্যে সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হলো সংবিধানেরই অংশ, কোন মামলাটায়, সেটা হবে কেশবানন্দ ভারতী মামলা 1973 খ্রিস্টাব্দে, কেশবানন্দ ভারতী মামলায় যে সুপ্রিম কোর্ট রায় দেন প্রস্তাবনা হলো সংবিধানেরই অংশ, অপশন নাম্বার এ। আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন 50 নাম্বার, দেশ হলো উদ্দেশ্য সম্পর্কিত প্রস্তাবের প্রতিলিপি, সংবিধান, মৌলিক অধিকার, প্রস্তাবনা এগুলি কোনোটিই নয়। কারেক্ট আনসার প্রস্তাবনা। প্রস্তাবনা হলো উদ্দেশ্য সম্পর্কিত প্রস্তাবের প্রতিলিপি, যে কোনো কিছু যে প্রস্তাবের যে প্রতিলিপিটা সেটা হলো প্রস্তাবনা, অপশন নাম্বার সি প্রস্তাবনা। ওকে, তো আশা করি তোমাদের আজকে ক্লাসটা ভালো লেগেছে। আজকে আমরা পলিটি থেকে ইম্পর্টেন্ট 50 এমসিকিউ নিয়ে ডিসকাস করেছি। তো এরকম করে সিডিপি থেকেও তোমাদের ক্লাস দিয়েছি আমরা, হিস্ট্রি থেকে, জিওগ্রাফি থেকে, আজকে পলিটি থেকে, বেঙ্গলি গ্রামার থেকে, এরকম করে বাকি সাবজেক্টগুলি থেকেও তোমাদের জন্য আরও বিভিন্ন ক্লাস নিয়ে আসবো। এরকম করে টোটাল 7000 এমসিকিউ তোমাদেরকে আমরা করাবো। আর এটা পেয়ে যাবে তোমরা আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টার ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা পেয়ে যাবে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কাছে এই ক্লাসটা ভালো লেগেছে। তো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে তোমাদের এই ক্লাসটা ভালো লাগছে কিনা, কোনো সাজেশন থাকলে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের কমেন্টে কিন্তু আমরা অনেকটাই মোটিভেটেড হই, তো কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। আর কমেন্ট করে এটাও জানাবে তোমাদের নেক্সট কোন টপিকের উপর ক্লাস চাই, আর তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে তোমাদের নিড অনুসারে কিন্তু আমরা ক্লাস নিয়ে আসবো। তো কমেন্ট করে অবশ্যই জানাবে। সো ফ্রেন্ডস, তোমাদের কারোর যদি একদম নিউ আপডেটেড ভার্সনের নোটসের প্রয়োজন হয়, TET 1 হোক কিংবা TET 2, আমাদের এখানে দুইটাই অ্যাভেলেবেল রয়েছে। বেঙ্গলি ভার্সন, ইংলিশ ভার্সন, সায়েন্স আর সবগুলো নোটসই রয়েছে। তোমাদের যেটাই প্রয়োজন সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো। আর যেই নোটসটা নাও না কেন সেই নোটের সাথে তোমরা ফ্রি অফ কস্ট স্পেশাল অনলাইন মক টেস্ট তোমরা পেয়ে যাবে, যেটা তোমরা জানুয়ারি মান্থ থেকেই যে মক টেস্টটা শুরু হয়ে যাবে। যারা অলরেডি নোটস নিয়েছো তোমাদেরকে কিন্তু খুব শীঘ্রই গ্রুপে অ্যাড করা হবে, সেখানে তোমাদের রুটিন দেওয়া হবে, রুটিনের অ্যাকর্ডিং তোমরা সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে মক টেস্ট নেওয়া হবে, কিভাবে দেবে সবটাই আমরা জানিয়ে দেবো। তো তোমাদের মক টেস্টটা খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। আর যারা যারা এখনও নোটসটা নাওনি, তোমরা নোটস নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। নোটের সাথে তোমরা ফ্রি অফ কস্ট স্পেশাল অনলাইন মক টেস্ট তোমরা পেয়ে যাবে পুরো সিলেবাস থেকে। আর তাছাড়া তোমাদের যদি সুপার 30 মক টেস্টের সিরিজের প্রয়োজন হয় তাহলে সেটাও তোমরা নিতে পারো। সেই সিরিজের মধ্যে তোমরা টোটাল 30টা মক টেস্টের সেট পেয়ে যাবে। পার মক টেস্টের মধ্যে 150 করে কোশ্চেন থাকবে, যেভাবে করে টেট এক্সামে হয় সেরকমভাবেই রয়েছে। যেরকম সিডিপি থেকে 30 নাম্বার, ইংলিশ থেকে 30 নাম্বার, বেঙ্গলি থেকে 30 নাম্বার, এসএসটি থেকে 60 নাম্বার, অর্থাৎ জিওগ্রাফি থেকে 15, হিস্ট্রি থেকে 15, পলিটি থেকে 15, এসএসটি প্যারাগজি থেকে 15, এরকম করে 150 মার্কস করে রয়েছে পার মক টেস্টের মধ্যে। তো এরকম করে টোটাল 30টা মক টেস্ট রয়েছে। তো টোটাল হলো 4500 এমসিকিউস। সেই মক টেস্টের সিরিজগুলো শেষে আনসার কি প্রোভাইড করা আছে, আর 30টা মক টেস্টের জন্য 30টা ওয়েমার শিটও প্রোভাইড করা হবে তোমাদের প্র্যাকটিসের জন্য। তো যাদের যাদের মক টেস্টটা প্রয়োজন তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। ওকে, তো তোমাদের অনলাইন কোর্সটার প্রয়োজন হোক, মক টেস্টের প্রয়োজন হোক কিংবা নোটসের প্রয়োজন হোক, যেটাই তোমাদের টেটের রিলেটেড যেটাই প্রয়োজন সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর খুব শীঘ্রই তোমরা নেক্সট ক্লাসটা পেয়ে যাবে, সেটার জন্য তোমরা দ্য সাকসেস মাস্টারের সাথে থাকো, পাশে থাকো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে, বা বলতে পারি আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।